বন্ধুরা, ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ মেনলি আলোচনা করব দুটো আইপিএল বড় ফ্র্যাঞ্চাইজকে এ টু জেড কোন প্লেয়ারকে তারা রিটেন করবে, কোন প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে। বিশেষ করে লখনৌ সুপার জায়েন্টস যে টিমকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে, তাদের যে ওনার সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে, সেই লখনৌ সুপার জায়েন্টসকে নিয়ে এ টু জেড ইনফরমেশান দেবো। তারপরে আরেকটা যে টিম, সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস, ঋষভ পান্তের টিম। এই দিল্লি ক্যাপিটালসকে নিয়ে তাদের ওনারদের মধ্যে কতটা প্রবলেম, যে আমি একটা ভিডিও বলেছিলাম যে দিল্লি ক্যাপিটালস ম্যানেজমেন্ট আর ওনারদের মধ্যে কিন্তু ঠিক নেই, সেটা নিয়ে আলোচনা করব। দিল্লি ক্যাপিটালস যে তিনটে বড় প্লেয়ারকে তারা রিটেন করবে, আর যে প্লেয়ারগুলোকে রিলিজ করবে, যে প্লেয়ারগুলোকে দিল্লি ক্যাপিটালস রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, আরটিএম কার্ড ইউজ করে মেগা অকশানে দিল্লি ক্যাপিটালস কোন প্লেয়ার মেগা অকশনে টার্গেট করবে নেক্সট সিজন, অর্থাৎ 2025 আইপিএলে দিল্লির যে প্লেইং ইলেভেনটা, 11টা যে প্লেইং ইলেভেনটা কেমন হবে সেটা আলোচনা করব। লখনৌ সুপার জায়েন্টসের টার্গেট প্লেয়ার, লখনৌ সুপার জায়েন্টস মেবি কোন 11 প্লেয়ারটা নেক্সট সিজন 2025 আমরা দেখতে পারি। এ টু জেড এই দুটো টিমকে নিয়ে আমি আলোচনা করব। আর তার পাশাপাশি একটু কেকেআরকে নিয়ে কিছু আপডেট আসছে, সেগুলো নিয়ে আলোচনা করব। কেকেআর মেবি একটা ওভারসিজ বড় প্লেয়ারকে টার্গেট করতে চলেছে, সোর্স থেকে যে রিপোর্টটা আছে সেটা আলোচনা করব। কেকেআরের কোচিং স্টাফ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আজ কিন্তু প্রচুর ইন্টারেস্টিং হয় ভিডিওটা, বিশেষ করে যারা দিল্লি ক্যাপিটালসের ফ্যান আছো, যারা লখনৌ সুপার জায়েন্টসের ফ্যান আছো, আর যারা মেনলি তো যারা কেকেআরের ফ্যান আছো। তো এই তিনটে টিমকে নিয়ে আজ আমি এ টু জেড আপডেট দেবো। বিশেষ করে লখনৌ সুপার জায়েন্টস আর দিল্লি ক্যাপিটালসের রিটেন, রিলিজ, আরটিএম কার্ড, মেগা অকশনের টার্গেট কোন প্লেয়ার, এ টু জেড আপডেট দেবো। আর লাস্টে বা মিডিলে যে কোনো সময়ের মধ্যে আমি কেকেআরকে নিয়ে কোচিং স্টাফ আর কেকেআর একটা বড় ওভারসিজ ফাস্ট বলারকে টার্গেট করতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে আলোচনা করব কেকেআর মেবি কবে তাদের মধ্যে যে মিটিংটা করতে চলেছে, ঠিক আছে? প্রত্যেকটা কোচ আর তাদের সিওর মধ্যে কবে মিটিংটা এক্স্যাক্টলি কোন ডেটে হতে চলেছে, কোথায় হতে চলেছে, কোন টপিক্স নিয়ে আলোচনা করবে, এ টু জেড এইটা নিয়ে কেকেআরকে নিয়ে কিছু আপডেট দেবো। তো তার আগে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলে নতুন আসলে প্লিজ এই জাস্ট স্পোর্টস চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর একটা রিকোয়েস্ট, প্রত্যেকে যে ভিডিওগুলো আমাকে দেখো না, সবার শেষে ভিডিওটা দেখার পর প্লিজ লাইক করবে। এটাই একটাই রিকোয়েস্ট, ভিডিওটা লাইক করবে, ঠিক আছে? তোমাদের এই লাইকটাই আমার ভিডিওটা করতে আরও আগ্রহী বাড়িয়ে দেয়, ঠিক আছে? তো লাইক করবে সবাই। তো আর দেরি না করে ফার্স্ট যে টপিক্স নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস, অর্থাৎ ঋষভ পান্তের টিম। প্রথমে একটু আলোচনা করব দিল্লি ক্যাপিটালস ওনারকে নিয়ে। আমরা সবাই জানি যে দিল্লি ক্যাপিটালসের দুটো ওনার আছে, একটা হচ্ছে পার্থ জিন্দাল আর একটা হচ্ছে কিরণ গান্ধী, ঠিক আছে? তো পার্থ জিন্দাল 2 বছর কিন্তু দিল্লি ক্যাপিটালসটাকে চালায়, আর কিরণ গান্ধী কিন্তু 2 বছর কিন্তু দিল্লি ক্যাপিটালসকে চালায়। তবে অ্যাজ পার রিপোর্ট কিন্তু এবার কিন্তু যে কিরণ গান্ধী সেই কিন্তু মেগা অকশনে বিড বা সেই কিন্তু ডিসিশন নেবে, ঠিক আছে? তার কিন্তু এবছরে তার হাতেই কিন্তু দিল্লি ক্যাপিটালসের দায়িত্বটা পড়েছে। পার্থ জিন্দালও কিছু সেও কিন্তু ডিসিশন দেবে, কিন্তু মেনলি কিন্তু কিরণ গান্ধীর হাতে কিন্তু এবছরে কিন্তু তার দায়িত্ব আছে। রিপোর্ট অনুযায়ী যে কিরণ গান্ধী আর পার্থ জিন্দাল এই দুটো ওনারের মধ্যে কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছিল, তাদের মধ্যে একে অপরের মধ্যে, ঠিক আছে, মত আলাদা আলাদা ছিল। কেউ কোনো একটা ওনার চেয়েছিল যে যুবরাজ সিংকে মেন্টর আনতে, আর কোনো একটা ওনার চেয়েছিল যে হিমাং বদনি বা মুনাফ প্যাটেল এরকম একটা প্লেয়ারকে কোচ করতে। কোনো ফ্র্যাঞ্চাইজ চায়, ওনার চায় দিল্লি ক্যাপিটালসে যে ঋষভ পান্তকে ক্যাপ্টেন্সি কন্টিনিউ করতে, আবার কোনো একটা ওনার চায় যে রোহিত শর্মা বা সূর্যকুমার যাদব এরকম একটা বড় প্লেয়ার বা হার্দিক পান্ডে এরকম যে প্লেয়ারটা অপশনে আসবে সেই প্লেয়ারটার উপরে তারা টার্গেট করতে। তো এই নিয়ে কিন্তু প্রচুর তাদের মধ্যে কিন্তু কন্ট্রোভার্সি ছিল। ওই জন্য কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু তাদের যে হেড কোচ, অর্থাৎ আমরা সবাই জানি যে তাদের যে ক্রিকেট অফ ডাইরেক্টর সৌরভ গাঙ্গুলি, সে কিন্তু তাদের দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফে কিন্তু এখন কিন্তু সব কিছু দায়িত্ব কিন্তু নেবে কিন্তু সৌরভ গাঙ্গুলি। তাদের যে হেড কোচ এখনও কিন্তু অ্যানাউন্স করিনি, ঠিক আছে? তো তাদের যে ওনারদের মধ্যে প্রবলেম ছিল বলে সব কিছু তারা ঠিকঠাক করতে পারেনি। রিপোর্ট আসছে, বড় রিপোর্ট, যে তাদের দুটো ওনারের মধ্যে কিন্তু সব ঠিকঠাক হয়ে গিয়েছে, ঠিক আছে? কিছু দিনের মধ্যে, অর্থাৎ 10 তারিখ বা 12 তারিখের মধ্যে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু অফিসিয়ালি কিন্তু এই মাসের ফার্স্ট উইক তো আর কিছুদিন আছে, সেকেন্ড উইকের লাস্টের দিকে মেবি কিন্তু দিল্লি ক্যাপিটালস কোচ অ্যানাউন্স করতে চলেছে অফিসিয়ালিভাবে তাদের হেড কোচ, তাদের
বলিং কোচ। দিল্লি ক্যাপিটালস মেবি দুটো কোচিং স্টাফ কিন্তু অ্যাড করতে চলেছে দিল্লি ক্যাপিটালসের কোচিং স্টাফ। একটা আছে হেড কোচ পজিশনে আর একটা কিন্তু ফিল্ডিং কোচ হিসেবে, ঠিক আছে, বলিং কোচ হিসেবে, একটা হেড কোচ আর একটা বলিং কোচ। এবার আলোচনা করবো মেনলি যে দিল্লি ক্যাপিটালস কোন তিনটে বড় নাম মেগা অকশনের আগে তাদের রিটেন করতে চলেছে। নাম্বার 1 অবভিয়াসলি ঋষভ পান্থ, যে ঋষভ পান্থের হাত ধরে তার ক্যাপ্টেন্সিতে এই 3 বছর কন্টিনিউ করেছে, বা যে ঋষভ পান্থকে শ্রেয়াস আয়ারের থেকেও কিন্তু যে ঋষভ পান্থকে বেশি ট্রাস্ট করেছিল, যাকে 2022 মেগা অকশনে শ্রেয়াস আয়ারকে রিলিজ করে ঋষভ পান্থকে কিন্তু ক্যাপ্টেন্সি কন্টিনিউ করেছিল, সেই ঋষভ পান্থকে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু আবারও কিন্তু তার ক্যাপ্টেন্সি কন্টিনিউ করতে চায় এবং ঋষভ পান্থকে কিন্তু মেবি কিন্তু ফার্স্ট রিটেনশন অর্থাৎ 18 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু রিটেন করতে চলেছে। অলরেডি কিন্তু তার সঙ্গে কিন্তু দিল্লির ওনারের সঙ্গে কিন্তু ঋষভ পান্থের কিন্তু এই নিয়ে কিন্তু কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে। তো ঋষভ পান্থ কিন্তু দিল্লি ক্যাপিটালসে থাকবে, দিল্লি ক্যাপিটালসেই কিন্তু ক্যাপ্টেন্সি করবে আর কন্টিনিউ করবে, ঠিক আছে। যে বড় বড় রিউমার বা ফেক নিউজ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে ঋষভ পান্থ হয়তো সিএসকে যেতে পারে, ঋষভ পান্থ হয়তো পাঞ্জাবে যেতে পারে, ঋষভ পান্থ হয়তো হায়দ্রাবাদে যেতে পারে, এগুলো সব কিছু রিউমার, সব কিছু ট্রেন্ডিং, সব কিছু ফেক নিউজ, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু ঋষভ পান্থ কিন্তু দিল্লি ক্যাপিটালসে কিন্তু তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে নেক্সট সিজনের জন্য, তাকে কিন্তু রিটেন করে নিয়েছে কিন্তু 18 কোটি টাকার মধ্যে। এবার আলোচনা করব নাম্বার 2 পজিশনে কোন প্লেয়ারটাকে দিল্লি ক্যাপিটালস রিটেন করবে। দিল্লি ক্যাপিটালস নাম্বার 2 পজিশনে যে প্লেয়ারটাকে রিটেন করতে চলেছে সেটা হচ্ছে অক্ষর প্যাটেল। যে অক্ষর প্যাটেলকে কিন্তু দিল্লি ক্যাপিটাল গত 4 থেকে 5 বছর কিন্তু কন্টিনিউ কিন্তু তাকে ধরে রেখেছে, তাকে রিটেন করেছে, ঠিক আছে। আর অক্ষর প্যাটেল কিন্তু যে T20 ওয়ার্ল্ড কাপে যে উইনিং ভারত হয়েছে তার পিছনে কিন্তু অক্ষর প্যাটেলও কিন্তু সে কিন্তু ভালো রানও করেছিল, ভালো ব্যাটেও করেছিল। 2 থেকে 3 1 থেকে 2টো বড় ইনিংস কিন্তু অক্ষর প্যাটেল কিন্তু ভালো ব্যাট করেছিল, সে কিন্তু ভালো ফিল্ডিংও করতে পারে। আর ফাইনাল যে ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচের দিনে কিন্তু বিরাট কোহলির সঙ্গে কিন্তু এই অক্ষর প্যাটেল সে কিন্তু একটা রানের একটা কন্ট্রোভার্সি দিয়েছিল বিরাট কোহলির সঙ্গে। তো অক্ষর প্যাটেলকে কিন্তু তারা কিন্তু 100% কিন্তু রিটেন করবে, কারণ অক্ষর প্যাটেলের মধ্যে কিন্তু 3টে এবিলিটি আছে। সে ভালো ফিল্ডিং করতে পারে, ভালো বল করতে পারে, বল তো সবাই জানে, ভালো স্পিনার করতে পারে সে, এমনকি সে কিন্তু 3 থেকে 4 নম্বর বা 5 নম্বর পজিশনে কিন্তু ব্যাটও করতে পারে, ফিনিশও করতে পারে ম্যাচ। অক্ষর প্যাটেলের কিন্তু প্রচুর অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটাকে দিল্লি ক্যাপিটালস কিন্তু কাজে লাগাতে চায়। ওই জন্য দিল্লি ক্যাপিটালস কিন্তু নাম্বার 2 পজিশনে কিন্তু যে 14 কোটি টাকার যে ব্র্যাকেট আছে সেই ব্র্যাকেটে কিন্তু অক্ষর প্যাটেলকে কিন্তু দিল্লি ক্যাপিটালস 100% রিটেন করবে। আর নাম্বার 3 পজিশনে যে প্লেয়ারটাকে রিটেন করবে সেটা চায়না ম্যান অর্থাৎ কুলদীপ যাদব। দেখো, এই কুলদীপ যাদবের যদি দিল্লি ক্যাপিটালস কোনো বি কারণে ভুলবশত রিলিজ করে অকশনে কিন্তু কুলদীপ যাদবকে তারা পাবে না। কুলদীপ যাদবের পিছনে প্রচুর টিম কিন্তু বিট করে, প্রচুর টিম। মুম্বাই ইন্ডিয়ান বসে আছে তাদের একটা ভালো স্পিনার খোঁজে, তারা আরসিবি বসে আছে, তারপরে পাঞ্জাব কিংস টার্গেট করতে প্রচুর টিম কিন্তু এই কুলদীপ যাদবের পিছনে যাবে, কারণ কুলদীপ যাদব সেও কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে কিন্তু উইনিং স্কোয়াড ছিল, সেই স্কোয়াডে কিন্তু তার সদস্যের মধ্যে তারও নাম ছিল, তারও কিন্তু ব্র্যান্ড ভ্যালু কিন্তু প্রচুর হাই হয়ে গেছে, কারণ সেও কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনিং কিন্তু প্লেয়ার কুলদীপ যাদব T20 ফরম্যাটে। তো আর কুলদীপ যাদব সে কিন্তু T20 ফরম্যাট, ODI ফরম্যাট সব ফরম্যাটে কিন্তু সে এখন খেলছে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে। তো কুলদীপ যাদবকে কিন্তু তার কিন্তু তার কিন্তু যে ব্র্যান্ড ভ্যালু বা ফ্যান ফলোয়ার্স আছে না, যে ফ্যান ফলোয়ার্স কিন্তু অনেক, ঠিক আছে, কারণ সে কিন্তু প্রত্যেকটা ফরম্যাটে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছে অলরেডি। ওই জন্যে কিন্তু তারা কিন্তু এই ভুল কখনো করবে না, তাকে রিলিজ করবে না। তো নাম্বার 3 পজিশনে কিন্তু কুলদীপ যাদবকে কিন্তু তারা কিন্তু 100% রিলিজ করবে, অর্থাৎ 11 কোটি টাকার ব্র্যাকেটে। দেখো, এই কুলদীপ যাদবকে যদি মেগা অকশন রিলিজ করে না, 11 কোটি টাকা দূরের কথা, তারা কিন্তু 14 থেকে 15 কোটি টাকা আরামসে বিট করবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ। তো এই ভুল কোনোদিনই করবে না দিল্লি ক্যাপিটালস। নাম্বার 1 ঋষভ পান্থ, নাম্বার 2 অক্ষর প্যাটেল, নাম্বার 3 কুলদীপ যাদব। এইবার আলোচনা করব যে প্লেয়ারটাকে দিল্লি ক্যাপিটালস আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করতে যায়, অর্থাৎ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজকে কিন্তু একটা আনক্যাপ প্লেয়ারকে কিন্তু রিটেন করতেই হবে, মাস্ট। তো যে প্লেয়ার তারা আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করবে সেটা হচ্ছে অভিষেক পোরেল। দিল্লি ক্যাপিটালস একটা ইয়াং ট্যালেন্টেড উইকেট কিপার ব্যাটসম্যান আছে, যে প্লেয়ারটা ওপেন ব্যাট করতে পারে, 5 নম্বরে ব্যাট করতে পারে, 4 নম্বরে ব্যাট করতে পারে, মানে অলরাউন্ডার প্লেয়ার, সব পজিশনে কিন্তু সে ব্যাট করতে পারে। তো সেই অভিষেক পোরেল, তার কিন্তু বয়সটা কিন্তু এখন অনেক অল্প,
সে কিন্তু এখনও 10 বছর কিন্তু দিল্লি ক্যাপিটালসে সার্ভ করতে পারবে। দিল্লি ক্যাপিটালসে কিন্তু এখন 10 বছর সে কিন্তু লং ইনভেস্ট। তো যদি অভিষেক পোরেলকে কিন্তু এবছর যদি তারা আনক্যাপ প্লেয়ার্সে অর্থাৎ 4 কোটি টাকার মধ্যে তাকে রিটেন করে না, 2-3 বছর পর 1 থেকে 2 বছর পরে কিন্তু অভিষেক পোরেলের কিন্তু একটা ফিউচার ইনভেস্ট হবে। কারণ সে কিন্তু তার হাতে কিন্তু ব্যাটিং যে বড় বড় শট মারতে পারে, সে কিন্তু ভালো উইকেট কিপিং করতে পারে। তো তার আর দিল্লি ক্যাপিটালসই কিন্তু স্কাউটিং করে কিন্তু এই অভিষেক পোরেলকে কিন্তু তুলে এনেছিল সৌরভ গাঙ্গুলি কোনোদিন এই অভিষেক পোরেলকে রিলিজ করবে না, তাই কিন্তু আনক্যাপ প্লেয়ার্সে রিটেন করবে। এই 4টে প্লেয়ার তারা মেগা অকশনের আগে ধরে রাখবে। নাম্বার 1 ঋষভ পান্ত, নাম্বার 2 আছে অক্ষর প্যাটেল, নাম্বার 3 আছে কুলদীপ যাদব, আর নাম্বার 4 যেটা আনক্যাপ প্লেয়ার হিসেবে রিটেন করবে সেটা হচ্ছে অভিষেক পোরেল। এবার আলোচনা করবো যে দুটো প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে অর্থাৎ RTM কার্ড ইউজ করে মেগা অকশনে, সেটা কোন প্লেয়ার। দেখো দিল্লির স্কোয়াডে যে দুটো ওভারসিজ প্লেয়ার আছে, এই দুটো নামকে নিয়ে তারা কিন্তু প্রচুর কনফিউশনে আছে তাদের যে ওনার, ঠিক আছে। পার্ক জিন্দাল কিন্তু ক্লিয়ার একটা ইন্টারভিউতে বলেছে যে ক্রিস্টান স্টাফ আর জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা এই দুটো প্লেয়ারকে তারা কিন্তু রিটেন করতে চায় নেক্সট সিজনের জন্য। কিন্তু BCCI যে 4 নম্বর যে স্লট আর 5 নম্বর যে স্লটটা বেঁধে দিয়েছে না ভাই, প্রত্যেকটা ফ্রাঞ্চাইজকে এই 4-5 নম্বর রিটেন করতে গেলে বুকে একবার বাঁধবে। মুম্বাই ইন্ডিয়ান্স, একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়া কোনো টিমের দম নেই যে 4 নম্বর আর 5 নম্বর পজিশনে কিন্তু প্লেয়ার রিটেন করা। এই ক্রিস্টান স্টাফ কি 18 কোটি টাকার প্লেয়ার? মেগা অপশানে কি 18 কোটি টাকায় তাকে তার উপরে বিট করবে? কোনো দিনই না। তারপরে ক্রিস্টান স্টাফ, এই জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা 18 কোটি টাকা 14 কোটি টাকার প্লেয়ার দুটো কিন্তু না। ওই জন্য কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু এই দুটো প্লেয়ারকে কিন্তু রিলিজ করে কিন্তু এই দুটো প্লেয়ারের উপরে RTM কার্ড ইউজ করবে। দিল্লি ক্যাপিটালস জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা আর ক্রিস্টান স্টাফ এই দুটো প্লেয়ারের উপরে কিন্তু 100% কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। তার সঙ্গে হয়তো মুকেশ কুমারও হতে পারে, ঠিক আছে। তো এই 3টে প্লেয়ারের মধ্যে বিশেষ করে কিন্তু 90% কিন্তু তারা জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা আর ক্রিস্টান স্টাফ এই দুটো প্লেয়ারের উপরে তারা রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। এবার আলোচনা করব দিল্লি ক্যাপিটালস মেবি কোন প্লেয়ারকে টার্গেট করতে চলেছে IPL 2025 মেগা অকশানে। মেগা অকশান কিন্তু যারা অনেকে হয়তো ভাবছো যে মেগা অকশান একমাত্র 2-3 মাস দেরি আছে, ভুল ধারণা। মেগা অকশান আর কিন্তু বেশি দেরি নেই, নভেম্বরের মিডিলে মেগা অকশান হতে চলেছে, কনফার্ম আপডেট এটা, ঠিক আছে। অর্থাৎ সৌদি আরবিয়ানে কিন্তু মেগা অকশানটা হতে চলেছে বা হয় সৌদি আরবে আর না হলে কিন্তু লন্ডনে, যেটা বড় আপডেট আসে নভেম্বরে, ঠিক আছে। আর 31শে অক্টোবর কিন্তু প্রত্যেকটা IPL ফ্রাঞ্চাইজকে কিন্তু তাদের যে রিটেনশনের লিস্ট কিন্তু BCCIকে কিন্তু জমা দিতে হবে, অর্থাৎ 5টা PM অর্থাৎ সন্ধ্যায় কিন্তু এটা কিন্তু জিও সিনেমায় কিন্তু তারা প্রত্যেকে কিন্তু লাইভ স্ট্রিম দেখতে পারবে। এবার আলোচনা করবো দিল্লি ক্যাপিটালস কোন প্লেয়ারকে টার্গেট করবে। দিল্লি ক্যাপিটালস ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শাহ এইসব প্লেয়ারকে কিন্তু তারা রিলিজ করবে। তো এই ডেভিড ওয়ার্নারকে কিন্তু তারা কিন্তু আর বাইব্যাক করবে না, কারণ ডেভিড ওয়ার্নারের সে কিন্তু টেস্ট ক্রিকেট বা ODI ক্রিকেট মেবি মনে হয় ক্রিকেট দুটো ফরম্যাট থেকে কিন্তু সে কিন্তু অবসর নিয়েছে। ডেভিড ওয়ার্নারে কিন্তু এক্স ফ্যাক্টর বয়স হয়ে গিয়েছে। তো যদি এই জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাকে তারা যদি RTM কার্ড ইউজ করতে না পারে, ঠিক আছে, যদি তাকে না নিতে পারে, তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালস কিন্তু ফিল সল্ট, জনি বেস্টো আর একটা বড় প্লেয়ারের উপরে তারা টার্গেট করতে পারে, সেটা হচ্ছে জস বাটলার। রাজস্থান রয়্যালস জস বাটলারকে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, অর্থাৎ অকশানে কিন্তু রিলিজ করে কিন্তু রাজস্থান কিন্তু তার উপরে কিন্তু RTM কার্ড ইউজ করবে। তো দিল্লি ক্যাপিটালস কিন্তু তার উপরে কিন্তু টার্গেট করতে পারে এবং তার উপরে কিন্তু বিট করতে পারে রিপোর্ট অনুযায়ী। তারপরে কুইন্টন ডিকক, লখনৌ সুপার জায়ান্টস কিন্তু 100% কিন্তু কুইন্টন ডিকককে রিলিজ করবে। কুইন্টন ডিককের উপরেও তারা কিন্তু টার্গেট করতে পারে দিল্লি ক্যাপিটালস। যদি দিল্লি ক্যাপিটালস এই যে পৃথ্বী শাহকে যদি রিলিজ করে, তো পৃথ্বী শাহ যে রিপ্লেসমেন্ট হিসেবে তারা 2 থেকে 3টে ইন্ডিয়ান নাম কিন্তু শর্টলিস্ট করেছে রিপোর্ট অনুযায়ী, যেমন KKRের ভেঙ্কাটেশায়ার কিন্তু রিলিজ করতে পারে, তো ভেঙ্কাটেশায়ারকে টার্গেট করতে পারে। তারপরে আরেকটা হচ্ছে বড় প্লেয়ারকে তারা নেওয়ার জন্য কিন্তু দুটো বড় টিম উঠে পড়ে লেগেছে, সেটা হচ্ছে রোহিত শর্মা। যদি একবার মুম্বাই ইন্ডিয়ান্স যে রিপোর্টটা আসে, হয়তো মেবি রোহিত শর্মা হয়তো রিলিজ হতে পারে। মুম্বাই ইন্ডিয়ান্স চায় না যে রিলিজ করতে, কিন্তু রোহিত শর্মা অন্য কোনো ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে চায়। প্রত্যেক বড় বড় ক্রিকেটার মোহাম্মদ কাইফ, তারপরে মোহাম্মদ কাইফ পর্যন্ত সেও বলেছে যে যদি অ্যাজ ক্যাপ্টেন্সি হিসেবে যদি মুম্বাই ইন্ডিয়ান্স থেকে রিটার্ন না করে, তাহলে তাকে রোহিত শর্মাকে মেগা অকশনে আসা দরকার, কোনো না কোনো ফ্র্যাঞ্চাইজে কিন্তু ক্যাপ্টেন্সি করা দরকার। মোহাম্মদ কাইফ পর্যন্ত সে কিন্তু একটা ইন্টারভিউতে স্টার স্পোর্টসে বলেছে। তো রিপোর্ট অনুযায়ী কিন্তু রোহিত শর্মা যদি অকশনে আসে, দিল্লি ক্যাপিটালস তার জন্য কিন্তু 20 থেকে 25 কোটি টাকা সাইড করে রেখে দেবে, ঠিক আছে। যদি রোহিত শর্মাকে তারা অকশনে পেয়ে যায়, তাহলে কিন্তু তাদের ওপেনার কিন্তু সলভ।
ওপেনার কিন্তু এই জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা রোহিত শর্মার সঙ্গে কিন্তু একটা বাম্পার কিন্তু একটা ওপেনার জুটি কিন্তু হয়ে যাবে। তো রোহিত শর্মাকে টার্গেট করতে পারে যদি অপশানে আসে। তারপরে আর একটা প্লেয়ার আছে লখনৌ সুপার জায়ান্টস, সেটা হচ্ছে কাইলস মায়ার্স। এই কাইলস মায়ার্স ওয়েস্ট ইন্ডিজের একটা পাওয়ারফুল প্লেয়ার। এই প্লেয়ারটা কিন্তু বলও করতে পারে, ব্যাটও করতে পারে। তো কাইলস মায়ার্সের উপরেও কিন্তু তারা কিন্তু টার্গেট করতে পারে। তো এই কটা ওপেনার পজিশনে উইকেট কিপার ব্যাটসম্যান বা ইন্ডিয়ান প্লেয়ার তারা টার্গেট করতে পারে। এবার আলোচনা করো মিডল অর্ডার ব্যাটসম্যান। ঋষভ পান্তকে রিটেন করে ঋষভ পান্তের সঙ্গে কিন্তু একটা প্লেয়ার কিন্তু তার সঙ্গে কিন্তু জুটি হতে হবে, ঠিক আছে। তার তালে তাল দেওয়ার মতন যে প্লেয়ার হতে পারে মিডল অর্ডারে, সেটা হচ্ছে বড় বড় প্লেয়ার আছে। দেখো KKR নীতিশ রানাকে কিন্তু রিলিজ করবে, নীতিশ রানাকে তারা টার্গেট করতে পারে। যদি তারা কোনো ওভারসিজ প্লেয়ারের উপরে যদি ইনভেস্ট করতে যায়, ট্রিস্টান স্টাফ তো ফিনিশার ব্যাটসম্যান, যদি ট্রিস্টান স্টাফের উপরে 4 নম্বর পজিশনে কোনো ব্যাটসম্যান যদি তারা ওভারসিজ প্লেয়ার টার্গেট করে, তারা ডেভিড মিলারকে কিন্তু গুজরাট টাইটান 100% রিলিজ করবে, ডেভিড মিলারকে কিন্তু টার্গেট করতে পারে। তারপরে নীতিশ রানা তো ইন্ডিয়ান হয়ে গেল। তারপর নেহাল ওয়াদেরাই একটা ট্যালেন্টেড ইউবা প্লেয়ার, মুম্বাই ইন্ডিয়ান্সটাকে যদি রিলিজ করে দিল্লি ক্যাপিটাল টার্গেট করতে পারে। তারপরে ধুরেব জুরেলকেও কিন্তু তারা কিন্তু টার্গেট করতে পারে, কারণ ধুরেব জুরেল সেও কিন্তু এখন ইন্টারন্যাশনাল ক্রিকেট তার কিন্তু ডেবিউ হয়ে গিয়েছে। জিতেশ শর্মা এই একটা মানে ইন্ডিয়ান ট্যালেন্টেড, মানে সে 4 নম্বরেও খেলতে পারে, উইকেট কিপারও করতে পারে, সে কিন্তু ফিনিশারও করতে পারে, ম্যাচ কিন্তু ফিনিশও করতে পারে 5-6 নম্বরে। তো এই কটা প্লেয়ারের মধ্যে একটা দুটো প্লেয়ার কিন্তু 100% কিন্তু দিল্লি ক্যাপিটালসের স্কোয়াডে কিন্তু নেক্সট সিজন আমরা দেখতে পারবো। এবার আলোচনা করবো দিল্লি ক্যাপিটাল স্পিনার বলার কোন প্লেয়ারকে তারা টার্গেট করতে পারে। আমরা জানি যে কুলদীপ যাদবকে তারা তো রিটার্ন করবে। তো কুলদীপ যাদবের মানে রিপ্লেসমেন্ট হিসেবে যদি কুলদীপ যাদব কোনো ম্যাচে ইঞ্জুরি হয় বা তার যদি কোনো প্রবলেম হয়, তাহলে তো একটা প্লেয়ারকে খেলাতে হবে। অক্ষর প্যাটেল আসে অ্যাজ পারফেক্ট একটা পিওর স্পিনার প্লেয়ার, কাকে টার্গেট করতে পারে? দেখো রিপোর্ট অনুযায়ী KKR যদি সুয়েশ শর্মাকে রিলিজ করে, সুয়েশ শর্মাকে যদি তারা যদি টার্গেট করে যদি মেগা অপশানে নিতে পারে, সুয়েশ শর্মাকে কিন্তু অনেক অল্প বয়স, তাকে যদি 1-2 বছর গ্রুম করে না, সে কিন্তু একটা বড় প্লেয়ার তৈরি হয়ে যাবে। যখন এই কুলদীপ যাদবের মতন প্লেয়ার যখন তার বয়স হয়ে যাবে, সে যখন অবসর নিয়ে নেবে, তখন কিন্তু এই সুয়েশ শর্মা কিন্তু কুলদীপ যাদবের রিপ্লেসমেন্ট প্লেয়ার হয়ে কিন্তু ভালো বল করতে পারে। ওই জন্য কিন্তু তারা সুয়েশ শর্মার উপর ইনভেস্ট করতে পারে। যদি কোনো ওভারসিজ প্লেয়ারের উপর টার্গেট করতে পারে, সেটা হাসারাঙ্গা হতে পারে, তারপরে কেশব মহারাজ হতে পারে, তারপরে তাবরেজ শামসি হতে পারে, এরকম অ্যাডাম জাম্পার মতন প্লেয়ার কিন্তু তারা কিন্তু এর মধ্যে একটা প্লেয়ার কিন্তু ওভারসিজ স্পিনার প্লেয়ার কিন্তু টার্গেট করতে পারে। এবার আলোচনা করবো দিল্লি ক্যাপিটালস ফাস্ট বলার, অর্থাৎ ফাস্ট বলার ইউনিটে কোন প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারে। দেখো দিল্লি ক্যাপিটালস কিন্তু যে কোনো 4 থেকে 5টা প্লেয়ারকে রিটেন করে, তার মধ্যে কোনো ফাস্ট বলারকে তারা রিটেন করবে না। তাদের ফার্স্ট চয়েস থাকবে তারা খলিল আহমেদ আর মুকেশ কুমার। এই দুটো প্লেয়ারের মধ্যে অন্তত একটা প্লেয়ারকে কিন্তু মেগা অকশন থেকে কিন্তু বাই ব্যাক করতে হবে, ঠিক আছে। তো খলিল আহমেদ বা মুকেশ কুমারের মধ্যে যে প্লেয়ারটা আসবে, তার সঙ্গে তো একটা ভালো প্লেয়ার কিন্তু দরকার, কারণ তারা কিন্তু যে আন্ড্রিক নর্জে, এই আন্ড্রিক নর্জেকেও কিন্তু তারা কিন্তু রিলিজ করবে। যেটা রিপোর্ট আসে বা দিল্লি ক্যাপিটালস থেকে শোনা যাচ্ছে, তারা আন্ড্রিক নর্জের উপরে কিন্তু আর ইনভেস্ট করতে চান, তাকে রিলিজ করলে রিলিজই করবে, তার কিন্তু বাইব্যাক করবে না। তো দিল্লি ক্যাপিটালস কিন্তু এরকম মিচেল স্টার্ক, জর্জ হ্যাজালউড, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট, এরকম একটা বড় মানের কাগিচোরা পাটাকে আবার হয়তো বাইব্যাক করতে পারে। এরকম একটা বড় মানের প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু টার্গেট করতে চলেছে, অর্থাৎ মুকেশ কুমার বা খালিল আহমেদের সঙ্গে একটা জুটি করতে চায়। তো বড় একটা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু টার্গেট করবে ফাস্ট বলার ইউনিটে। সেটা মিচেল স্টার্ক হতে পারে, সেটা জর্জ হ্যাজালউড হতে পারে, সেটা জোফরা আর্চার হতে পারে, সেটা ট্রেন্ট বোল্ট হতে পারে, ঠিক আছে। প্রচুর ফাস্ট বলার ওভারসিজ প্লেয়ার কিন্তু এবার মেগা অকশনে নামতে হবে, প্রচুর ফাস্ট বলার। বেশি কিন্তু টাকাও কিন্তু এসব প্লেয়ার বিক্রি হবে না। তোমরা হয়তো বলতে পারো যে মিচেল স্টার্ক 25 কোটি টাকায় বিক্রি হয়েছিল মিনি অকশনে। মেগা অকশনে মিচেল স্টার্ক হার্ডলি 13 থেকে 14 কোটি টাকার ভিতরেই কিন্তু থাকবে, এর উপরে কিন্তু কোনো দিনই যাবে না, ঠিক আছে। এটা কিন্তু মেগা অকশন। মিনি অকশনের স্ট্র্যাটেজিটা আলাদা হয়, কারণ প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির হয়তো 1 থেকে 2টো প্লেয়ার দরকার হয়, বড় প্লেয়ার, তাদের হয়তো 30 কোটি টাকা থাকলো, তারা কিন্তু চোখ বন্ধ করে সেই প্লেয়ারের উপরে কিন্তু 80-90% তাদের যে পার্স থাকে, সেই পার্সটা কিন্তু খরচ করতে পারে। আর মেগা অকশনে তাদের কিন্তু একটা পুরো স্কোয়াড তৈরি করতে হয়, ঠিক আছে। 22টা 20টা প্লেয়ার একটা স্কোয়াড তৈরি করতে হয়। তারা কিন্তু একটা প্লেয়ারের 10 কোটি টাকার উপরে বিট করা মানে তাদের কিন্তু একবার চিন্তা করতে হয় যে পরের প্লেয়ারটা নেওয়ার কী হবে। তো ওই জন্য কিন্তু এইসব ওভারসিজ ফাস্ট বলারে বেশি টাকা যাবে না। তো এই কটা ফাস্ট বলারের মধ্যে একটা প্লেয়ার টার্গেট করতে পারে। যদি কোনো ইন্ডিয়ান প্লেয়ার যদি তারা রিপ্লেসমেন্ট হিসেবে টার্গেট করতে চায়, তাহলে কিন্তু তারা কিন্তু বৈভব অ্যারোরাকে কি রিলিজ করলে তাকে যেতে পারে। তারপরে আরও অনেক প্লেয়ার আছে, যেরকম আকাশদীপ RCB
রিলিজ করবে, আকাশদ্বীপের পিছনে যেতে পারে, কারণ আকাশদ্বীপ কিন্তু ট্যালেন্টেড বলা, সে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেবিউ করেছে। চেতন সাকারিয়া রিলিজ হবে, শিবম মাভি রিলিজ হবে, অনেক বড় প্লেয়ার কিন্তু, এইসব ট্যালেন্টেড প্লেয়ার কিন্তু আসবে। কমলেশ নাগরকরের মতন প্লেয়ার আছে, এই সব প্লেয়ারগুলোকে গ্রুম করতে পারবে, ঠিক আছে। তো দিল্লি ক্যাপিটালসের থেকে যে রিপোর্টটা ছিল যে দিল্লি ক্যাপিটালস কিন্তু এই সব বড় বড় প্লেয়ারকে কিন্তু টার্গেট করতে চলেছে ফাস্ট বলার ইউনিটে। এবার নেক্সট যে টিমকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টস, অর্থাৎ সঞ্জীব গোয়েনকার টিম, কেএল রাহুলের টিম। কোন কোন প্লেয়ারগুলোকে মেগা অকশন 2025-এর আগে যে 3টে প্লেয়ারকে তারা কনফার্ম রিটার্ন করতে চলেছে, তাদের সোর্স থেকে যে রিপোর্টটা আসছে, নাম্বার 1 যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করবে অর্থাৎ 18 কোটি টাকার ব্র্যাকেটে, সেটা হচ্ছে নিকলাস পুরান। এই নিকলাস পুরানকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু নাম্বার 1 রিটেনশানে কিন্তু রিটার্ন করবে, অর্থাৎ 18 কোটি টাকার স্লটে। আর নাম্বার 2 পজিশনে যে প্লেয়ারটাকে তারা রিটার্ন করতে পারে সেটা হচ্ছে মার্কাস স্টয়নিস। এই মার্কাস স্টয়নিসকে কিন্তু 2022 সালে কিন্তু যখন প্রথমেই লখনৌ সুপার জায়ান্টস টিমটা কিন্তু আইপিএল এসেছিল, তখন কিন্তু তার ড্রাফট উইন্ডোয় কিন্তু এই মার্কাস স্টয়নিসকে কিন্তু তারা নিয়েছিল। মার্কাস স্টয়নিস কিন্তু সে কিন্তু ব্যাট বল দুটোই কিন্তু ভালো পারফরমেন্স করতে পারে। অস্ট্রেলিয়ার এই যে তারক অলরাউন্ডার, তাই কিন্তু কোনোদিনই কিন্তু রিলিজ করবে না। রিপোর্ট অনুযায়ী তাই কিন্তু 14 কোটি টাকার যে সেকেন্ড রিটেনশানে কিন্তু তাকে রিটার্ন করবে। আর নাম্বার 3 যে পজিশানে যাকে রিটার্ন করতে, সেটা দুটো প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে তারা রিটার্ন করে, সেটা হচ্ছে মায়াঙ্ক যাদব আর হচ্ছে রবি বিষ্ণু, ঠিক আছে। যদি এই ইন্ডিয়ার সঙ্গে যে বাংলাদেশের যে T20 সিরিজটা আছে 6 অক্টোবর, এই যে T20 সিরিজে যদি মায়াঙ্ক যাদব ডেবিউ যদি না করে এই বাংলাদেশ সিরিজে, তাহলে কিন্তু মায়াঙ্ক যাদবকে তারা কিন্তু 100% কিন্তু আনক্যাপ প্লেয়ার্স রুলসে কিন্তু রিটার্ন করবে। আর যদি সে ক্যাপ হয়ে যায় অর্থাৎ ডেবিউ করে, তাহলে কিন্তু তারা কিন্তু চোখ বন্ধ করে কিন্তু 11 কোটি টাকা 3 নম্বর পজিশনে কিন্তু রবি বিষ্ণয়কে কিন্তু তারা কিন্তু রিটার্ন করবে। আর তারা যে আনক্যাপ প্লেয়ার্সে যাকে রিটার্ন করবে সেটা হচ্ছে এই যে আয়ুষ বাদনী। এই আয়ুষ বাদনীকে কিন্তু তারা কিন্তু 4 কোটি টাকার ব্র্যাকেটে কিন্তু রিটার্ন করবে। কারণ আয়ুষ বাদনী যে দিল্লি যে প্রিমিয়ার লিগ হয়েছে 1 মাস আগে, দিল্লি প্রিমিয়ার লিগে কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগ বা ইউপি T20 লিগ, এই দুটো লিগের মধ্যে একটা লিগে এই আয়ুষ বাদনী কিন্তু সে কিন্তু 40 বলে না কত বলে কিন্তু সেঞ্চুরি করেছিল। সে কিন্তু তার ব্যাটিং ক্লাস কিন্তু মারাত্মক, সেও কিন্তু বড় বড় 6 মারতে পারে, সে কিন্তু ওপেনার ব্যাট করতে পারে, নাম্বার 3 নম্বরে ব্যাট করতে পারে। তো এই আয়ুষ বাদনীকে যদি 4 কোটি টাকার মধ্যে রিটার্ন করে না, লখনৌ সুপার জায়ান্টসের কিন্তু একটা মানে ভীষণ বড় প্লেয়ারকে পেয়ে যাবে খুব অল্প টাকার মধ্যে। যদি আয়ুষ বাদনীর মতন এখন ট্যালেন্টেড প্লেয়ার যদি মেগা অকশনের পুলে নাম দেয় না, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজ কিন্তু মেগা অকশনে বেশিরভাগই কিন্তু ইয়ং ট্যালেন্টেড প্লেয়ারের উপরে কিন্তু বেশি ইনভেস্ট করে। ছোট নাম যারা ইয়াং ট্যালেন্টেড হয় সেসব প্লেয়ারের উপরে তারা ইনভেস্ট করে, কারণ মেগা অকশনটা মানে 3 থেকে 4 বছরের জন্য কিন্তু একটা টিম তৈরি করে, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু আয়ুষ বাদনীকে কিন্তু এই আনক্যাপ প্লেয়ার সাথে 4 কোটি টাকা স্লটে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু রিটার্ন করে। যদি মায়াঙ্ক যাদব যদি এই বাংলাদেশ T20 সিরিজে ডেবিউ করে যায়, তাই তার উপরে কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে, ঠিক আছে। তো যে 3টে প্লেয়ারকে তারা লখনৌ সুপার জায়ান্টস রিটার্ন করবে, তার মধ্যে নাম্বার 1 কিন্তু নিকলাস পুরান, নাম্বার 2 হচ্ছে মার্কাস স্টয়নিস, নাম্বার 3 আছে রবি বিষ্ণয়। যদি মায়াঙ্ক যাদব ডেবিউ হয়ে যায়, তাহলে রবি বিষ্ণুকে 11 কোটি টাকা মানে 3 নম্বর স্লট রিটার্ন করবে। আর যে আনক্যাপ প্লেয়ার, তাদের 4 নম্বরে যে প্লেয়ারটাকে রিটার্ন করবে আনক্যাপ প্লেয়ার, সেটা হচ্ছে আয়ুষ বাদনী। তো এই 4টা প্লেয়ার কিন্তু মেগা অকশনের আগে 100% কিন্তু রিটার্ন করবে লখনৌ সুপার জায়ান্টস। আর যে দুটো প্লেয়ারকে তারা টার্গেট করতে চলেছে, অর্থাৎ রাইট টু ম্যাচ কার্ড ইউজ করে মেগা অকশন যে দুটো প্লেয়ারের উপরে, সেটা হচ্ছে একটা হতে পারে সেটা হচ্ছে এই মায়াঙ্ক যাদব। এই মায়াঙ্ক যাদবের উপরে কিন্তু তারা 100% কিন্তু রাইট টু ম্যাচ কার্ড ইউজ করবে। আর একটা প্লেয়ার হয়তো হতে পারে সেটা কুইন্টন ডিকক হতে পারে, কুইন্টন ডিককেও কিন্তু তারা কিন্তু হয়তো রাইট টু ম্যাচ কার্ড ইউজ করতে পারে। আর কেএল রাহুলের ব্যাপারটা দেখো, কেএল রাহুলকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু অলরেডি রিলিজ করে দিয়েছে। আর কেএল রাহুল অ্যাজ প্লেয়ার হিসেবে যদি লখনৌ সুপার জায়ান্টসে খেলতে রাজি হয় অ্যাজ প্লেয়ার হিসেবে, তাহলেই কিন্তু তাই কিন্তু রিটার্ন করবে। আর তা না হলে কিন্তু কোনো দিনই তাকে রিটার্ন করবে না, ক্যাপ্টেন হিসেবে কোনো দিন রিটার্ন করবে না, তাই কিন্তু রিলিজ করে দিয়েছে। তারা কিন্তু রোহিত শর্মার পিছনে কিন্তু টার্গেট করতে চলেছে। রোহিত শর্মার জন্য কিন্তু তারা কিন্তু 25 কোটি টাকা আলাদা করে একটা পার্স রেখে দিয়েছে। দিল্লি ক্যাপিটালস আর লখনৌ সুপার জায়ান্টস এই দুটো টিম কিন্তু এই আইপিএল যে নেক্সট সিজনে আইপিএলটা হয়ে গিয়েছে, এই আইপিএল চলার আগে থেকে কিন্তু তারা কিন্তু তার সঙ্গে কিন্তু কথা বলার চেষ্টা করেছিল, ঠিক আছে। তো এই কটা হয়ে গেল কিন্তু লখনৌ সুপার জায়ান্টস এই কটা প্লেয়ার রিটার্ন RTM কার্ড রিলিজ করতে চলেছে। লখনৌ সুপার জায়ান্টসে কুনাল পান্ডে, কেএল রাহুলের মতন বড় প্লেয়ার আছে, এইসব প্লেয়ার কিন্তু মেগা অকশন আসবে। তার কাইল স্ম্যাটসের মতন যে প্লেয়ার আছে, কুইন্টন ডিককের মতন সব প্লেয়ার কিন্তু মেগা অকশনের পুলে কিন্তু নাম দিতে চলেছে, ঠিক আছে। তারপর আরেকটা প্লেয়ার আছে
খুব ইয়াং ট্যালেন্টেড আনক্যাপ প্লেয়ার হিসেবে তাকে রিটেন করতে পারে। যদি আয়ুষ বাদনীকে না করে তাহলে কিন্তু মহসিন খান এই একটা বড় প্লেয়ার আছে, এই মহসিন খানকে কিন্তু তারা কিন্তু রিটেন করতে পারে, সে কিন্তু ব্যাটও করতে পারে, তার ব্যাটের হাত কিন্তু প্রচুর ভালো, ব্যাটও করতে পারে। এবার আলোচনা করব টার্গেট প্লেয়ার, অর্থাৎ লখনৌ সুপার জায়েন্টস মেগা অকশনে 2025-এ কোন প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারে। দেখো লখনৌ সুপার জায়েন্টস প্রথমে তাদের কিন্তু ওপেনার প্লেয়ার খুঁজতে হবে, কারণ তারা কিন্তু কুইন্টন ডিককেও রিলিজ করবে, কেএল রাহুলকেও রিলিজ করবে, তো তাদের কিন্তু ওপেনার পজিশনে দুটো মারাত্মক লেভেলে ভালো ব্যাটসম্যান দরকার। রিপোর্ট অনুযায়ী কুইন্টন ডিককের রিপ্লেসমেন্ট, তারা হয়তো কুইন্টন ডিককে হয়তো পিছনে যেতে পারে, বাইব্যাক করতে পারে কুইন্টন ডিককে। যদি কুইন্টন ডিককে না পায় তাহলে কিন্তু এই লখনৌ সুপার জায়েন্টস তারাও কিন্তু ফিল্ড সল্টের পিছনে যেতে পারে। ফিল্ড সল্টের ডিমান্ড কিন্তু এবার কিন্তু প্রচুর থাকবে, কারণ ফিল্ড সল্ট যেভাবে নেক্সট সিজন কেকেআর হয়ে খেলেছে না, প্রত্যেকটা টিমের কিন্তু টার্গেট আছে, তাই কিন্তু নেবার প্রত্যেকটা টিম চেষ্টা করবে। ফিল্ড সল্টকে পিছনে যেতে পারে, জনি বেস্টের উপরে যেতে পারে, ইংল্যান্ডের প্লেয়ার, তারপরে আরও বড় প্লেয়ার আছে ওপেনার জুটি, ঠিক আছে, সেই সব প্লেয়ারের উপরে তারা ইনভেস্ট করতে পারে। যেমন জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা, দিল্লি ক্যাপিটাল যদি তাকে আরটিএম কার্ড ইউজ করতে না পারে, প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা কিন্তু টার্গেট করতে পারে। তারপরে আরেকটা প্লেয়ার রিলিজ হবে, দিল্লি ক্যাপিটাল বড় প্লেয়ার রিলিজ করতে যাবে ডেভিড ওয়ার্নারকেও কিন্তু লখনৌ সুপার জায়েন্টস কিন্তু টার্গেট করতে পারে, কারণ লখনৌ সুপার জায়েন্টসের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার, সে কিন্তু অস্ট্রেলিয়ান, কিন্তু আগে কিন্তু কোচিং স্টাফেই ছিল হেড কোচে, তো জাস্টিন ল্যাঙ্গার কিন্তু এই ডেভিড ওয়ার্নারকে কিন্তু সাইন করাতে পারে ওপেনার হিসেবে। এবারে যে ইন্ডিয়ান ওপেনারের পিছনে তারা টার্গেট করতে পারে যে প্লেয়ারটা, সেটা তো রোহিত শর্মাকে তারা কিন্তু অনেক আগের থেকে টার্গেট লিস্টে রেখেছে, টার্গেট করতে চলেছে রোহিত শর্মা। যদি রোহিত শর্মা না পায় ভেঙ্কটেশ্বরের পিছনে যেতে পারে ওপেনার হিসেবে। তারপরে আরও প্লেয়ার যেরকম রিলিজ হতে চলেছে বড় বড় প্লেয়ার, সেরকম কোন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যদি তারা পেয়ে যায়, পৃথ্বী শাহ দিল্লি ক্যাপিটাল যদি রিলিজ করে, লখনৌ সুপার জায়েন্টস কিন্তু চোখ বন্ধ করে দিতে পৃথ্বী শাহর পিছনে যেতে পারে। তারপরে মায়াঙ্ক আগরওয়াল, এই মায়াঙ্ক আগরওয়ালও কিন্তু ওপেন করতে পারে, রাহুল ত্রিপাঠীও সেও কিন্তু ওপেন করতে পারে। এরকম প্লেয়ারের পিছনে কিন্তু যদি কেএল রাহুলকে রিলিজ করে তাহলে কিন্তু তারা কিন্তু টার্গেট করতে চলেছে, ঠিক আছে। এবার আলোচনা করব মিডল অর্ডার ব্যাটসম্যান। এই মিডল অর্ডার ব্যাটসম্যানে কিন্তু যে লখনৌ সুপার জায়েন্টস কিন্তু 3 নম্বর, বিশেষ করে 4 নম্বর আর 3 নম্বর কিন্তু পিওর ব্যাটসম্যান দরকার লখনৌ সুপার জায়েন্টসের। লখনৌ সুপার জায়েন্টস কিন্তু তারা কিন্তু একটা ভালো মিডল অর্ডার ব্যাটসম্যানকে টার্গেট করতে পারে। এবার কিন্তু এই যে রিয়ান পারাককে যদি চালকে যদি রিটেন করে, তাহলে কিন্তু রিয়ান পারাক অকশনে আসলে কিন্তু লখনৌ সুপার জায়েন্টস কিন্তু টার্গেট করবে কিন্তু রিয়ান পারাককে। তারপরে কেকেআর যদি নীতিশ রানাকে যদি রিলিজ করে, তাহলে নীতিশ রানার উপরে কিন্তু লখনৌ সুপার জায়েন্টস কিন্তু ইনভেস্ট করতে পারে। তারপরে প্রচুর প্লেয়ার মিডল অর্ডার পেয়ে যাবে। রাহুল ত্রিপাঠীকে যদি মানে ওপেনার যদি পজিশনে না খেলে, যদি তাকে যদি 3 নম্বর পজিশনে খেলাতে পারে, তাও তাকে টার্গেট করতে পারে। তারপরে হায়দ্রাবাদে একটা বড় প্লেয়ার আছে যেরকম আব্দুল সামাদ, এই একটা প্লেয়ার ট্যালেন্টেড প্লেয়ার, এই প্লেয়ারটাকে গ্রুম করলে কিন্তু বড় প্লেয়ার হবে। তারপরে মুম্বাই ইন্ডিয়ান্স কিন্তু তিলক বর্মাকে যদি রিলিজ করে, তাহলে কিন্তু লখনৌ সুপার জায়েন্টস কিন্তু টার্গেট করতে পারে, কারণ লখনৌর মেন্টর কিন্তু জাহির খান কিন্তু ভালো করেছেন এইসব প্লেয়ারকে, এইসব প্লেয়ারের উপরে কিন্তু তারা কিন্তু টার্গেট করবে। ঈশান কিষান যদি রিলিজ হয় তাহলে কিন্তু লখনৌ সুপার জায়েন্টস টার্গেট করতে পারে ওপেনার পজিশনে, ঠিক আছে। এই করা মিডল অর্ডার ব্যাটসম্যান যদি কোনো ওভারসিজ প্লেয়ারের পিছনে যায়, ডেভিড মিলার হতে পারে, তারপরে আরও বড় বড় প্লেয়ার আছে মেগা অকশনে পুলে নাম দেবে, ঠিক আছে। এইসব প্লেয়ারের উপরে তারা ইনভেস্ট করতে পারে। তারপরে ওভারসিজ প্লেয়ার আর একটা আছে, এটা হচ্ছে দিল্লি ক্যাপিটাল হয়তো রিলিজ করবে, সেই প্লেয়ারটা হচ্ছে মিচেল মার্শ। এই মিচেল মার্শকেও কিন্তু তারা লখনৌ সুপার জায়েন্টস টার্গেট করতে পারে মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে বা ওপেনার পজিশনে খেলাতে পারে, ঠিক আছে। এবার আলোচনা করব মেন যে পয়েন্ট, সেটা হচ্ছে ফিনিশার। দেখো নিকলেস পুরানকে তারা একটু রিটার্ন করছে, আর নিকলেস পুরানের মতন ফিনিশার কিন্তু আইপিএলে নেই। রাসেল, নিকলেস পুরান, এই দুটো তিনটেই কিন্তু বড় ফিনিশার কিন্তু আছে। তার রবমান পয়েল, শিবনাথ হিটম্যার, এই 3-4টে নামই কিন্তু বড় আছে। তার মধ্যে কিন্তু নিকলেস পুরান, তো নিকলেস পুরানের ব্যাকআপ প্লেয়ার, রিপ্লেসমেন্ট ব্যাকআপ প্লেয়ার, যদি চোট হয় তাহলে কিন্তু ব্যাকআপ প্লেয়ার দরকার। কোন প্লেয়ার হতে পারে? সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু আরসিবি কিন্তু রিলিজ করে, শুধু কেকেআর টার্গেট করবে না, লখনৌ সুপার জায়েন্টসও টার্গেট করবে, কারণ গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু আরসিবি কনফার্ম কিন্তু রিলিজ করবে। লখনৌ সুপার জায়েন্টস গ্লেন ম্যাক্সওয়েলের টার্গেট করতে পারে। তারপরে টিম ডেভিড, যদি মুম্বাই ইন্ডিয়ান রিলিজ করে টিম ডেভিডের পিছনে যেতে পারে। বিশেষ করে অস্ট্রেলিয়ান প্লেয়ারের উপরে বেশি ইনভেস্ট করবে কিন্তু লখনৌ সুপার জায়েন্টস, কারণ অস্ট্রেলিয়ারই কোচে কিন্তু জাস্টিন ল্যাঙ্গার ভালো করেছেন অস্ট্রেলিয়ান প্লেয়ারদের। এইসব বড় প্লেয়ারের মধ্যে তারপর শিবনাথ হিটম্যার আছে, রবমান পওয়েল আছে, এরকম প্লেয়ারকে তারা কিন্তু ব্যাকআপ বা যদি ব্যাটিং যদি ডিপ করতে চায়, বাড়াতে চায়, তাহলে তারা হয়তো আর একটা ফিনিশার ব্যাটসম্যান, অলরাউন্ডার ক্যাটাগরি ফিনিশার
ব্যাটসম্যান কিন্তু নিতে পারবে, ঠিক আছে। কারণ টিম ডেভিড, হ্যাঁ আরসিবি যদি ক্যামেরন গ্রিনকে রিলিজ করে, ক্যামেরন গ্রিন অলরাউন্ডার, সে কিন্তু ব্যাটও বলও করে দিতে পারবে। তো এই কটা প্লেয়ার কিন্তু তারা কিন্তু 5-6 নম্বরের পজিশনে কিন্তু টার্গেট করতে চলে যায়। রামানদীপ সিং যদি কে রিলিজ করে, রামানদীপ সিং ইয়াং এক ট্যালেন্টেড কিন্তু ফিনিশার ব্যাটসম্যান, তাকেও টার্গেট করতে পারে। এবার আলোচনা করবো স্পিনার পজিশনে কোন প্লেয়ারকে কিন্তু লখনৌ সুপার জায়ান্ট টার্গেট করতে চলেছে। দেখো স্পিনার পজিশনে তাদের তো রবি বিষ্ণুকে তো রিটেন করছে, যদি রবি বিষ্ণুকে তারা রিটেন না করে তাহলে কিন্তু তারা কিন্তু রবি বিষ্ণুর উপরে কিন্তু রাইট ম্যাচ কার্ড ইউজ করবে। আর রবি বিষ্ণুকে যদি তারা রিটেন করে তাহলে তারা কিন্তু রবি বিষ্ণুকে কিন্তু রিটেন করবে। রবি বিষ্ণুকে যদি তারা রিটেন করতে না পারে, তারা আরটিএম কার্ডকে ইউজ করে যদি রিলিজ করে, তো রিপোর্ট আসছে যে লখনৌ সুপার জায়ান্টস কিন্তু একটা অভিজ্ঞতা স্পিনার অলরাউন্ডার প্লেয়ারের উপর টার্গেট করতে পারে, সেটা হচ্ছে রাজস্থান রয়্যালসের প্লেয়ার রবিচন্দ্র আশ্বিন। এই রবিচন্দ্র আশ্বিনের পিছনে কিন্তু তারা টার্গেট করতে পারে। তারপরে হায়দ্রাবাদ একটা প্লেয়ারকে কিন্তু রিলিজ করতে চলেছে ওয়াশিংটন সুন্দর, এই ওয়াশিংটন সুন্দরকে কিন্তু টার্গেট করতে পারে কিন্তু এই লখনৌ সুপার জায়ান্টস, ঠিক আছে, অ্যাজ পার রিপোর্ট। তাহলে কিন্তু যে রবি বিষ্ণুর সাথে কিন্তু জুটিটা কিন্তু পারফেক্ট হবে। যদি রবি বিষ্ণু আর যদি ওয়াশিংটন সুন্দর বা যদি রবিচন্দ্র আশ্বিন বা তোমার রবি বিষ্ণু এরকম যদি জুটি হয় না, তা কিন্তু মারাত্মক লেভেল হয়ে যাবে। এবারে আলোচনা করো লখনৌ সুপার জায়ান্টস ফাস্ট বলার ইউনিটে কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে। দেখো মেনলি কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু নাবিলুল হক যে আফগানিস্তানের ফাস্ট বলার আছে, এই প্লেয়ারটি কিন্তু রিলিজ করতে চলেছে। তো তার রিপ্লেসমেন্ট তার ব্যাকআপ হিসেবে যে একটা বড় প্লেয়ারকে তারা টার্গেট করতে পারে মিচেল স্টার্ককে কিন্তু প্রত্যেকটা টিম টার্গেট করবে। যেভাবে সে কেকেআরের ফাইনাল আর কোয়ালিফায়ার যে বল করেছিল না, প্রত্যেকটা টিমের কিন্তু নজরে আছে মিচেল স্টার্ক, জর্জ হ্যাজালউড, কাগিজো রাবাডা, তারপর জোফরা আর্চার, ট্রেন্ট বোল্ট, এরকম প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু তারা কিন্তু টার্গেট করবে। আর ফাস্ট বলার অর্থাৎ ইন্ডিয়ান ফাস্ট বলার হিসেবে তারা কিন্তু একটা বড় প্লেয়ারকে টার্গেট করতে পারে, সেটা হচ্ছে আর কেউ না, যদি একবার আর্শদীপ সিং যদি পাঞ্জাব কিংস কোনো বি কারণে রিলিজ করে, তাহলে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস কিন্তু আর্শদীপ সিংয়ের পিছনে অল আউট বিট করবে, যেটা রিপোর্ট আসছে। মোহাম্মদ শামির উপরে শুধু কেকেআর না, লখনৌ সুপার জায়ান্টস হয়তো বিট করতে পারে, ঠিক আছে। তো হার্ষিস রানাকে যদি রিলিজ করে, হার্ষিস রানাকেও বিট করতে পারে লখনৌ সুপার জায়ান্টস। এই কটা বড় প্লেয়ারের উপরে তারা কিন্তু টার্গেটে আছে বড়ই। এই 4 থেকে 5 দিন অর্থাৎ 10 তারিখের পরে A to Z পুরো 100% কিন্তু কনফার্ম নিউজ দেবো যে কোন টিম কোন প্লেয়ারের পিছনে যাবে, ঠিক আছে। এখন জাস্ট তোমাদের সঙ্গে আমি একটা এক্সাম্পল বোঝাচ্ছি যে এই প্লেয়ারটার দরকার, এই টিম এই প্লেয়ারের উপরে যেতে পারে, ঠিক আছে। এই 10 তারিখের পরে প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজ তারা কিন্তু মিটিং করবে, কত প্লেয়ারকে রিটেনশন করবে, কোন প্লেয়ারের উপরে মেগা অকশনে টার্গেট করবে, কোন প্লেয়ারের উপরে তারা রিলিজ করবে বা কোন প্লেয়ারের অল আউট বিট করবে, সব নিয়ে কিন্তু এই 10 তারিখের পরেই কিন্তু তারা কিন্তু মিটিং করে আলোচনা করবো। তো তারপরেই কিন্তু আমার কাছে আপডেট চলে আসবে, তখন কিন্তু প্রত্যেকটা টিম ধরে কিন্তু আমি বলবো যে এই প্লেয়ারের উপরে তারা টার্গেট করবে 100%, সেগুলো আমি কিন্তু 10 তারিখের পরেই কিন্তু বলতে পারবো। এখন জাস্ট প্রত্যেকটা টিম যে কোন প্লেয়ার রিটেন করবে কনফার্ম, বা তাদের যে 11টা প্লেয়ার কোন প্লেয়ারকে আনলে তাদের ভালো স্কোয়াড তৈরি, সেটা নিয়েই কিন্তু এক্সাম্পল তোমাদের সামনে একটা ধারণা দিচ্ছি, ঠিক আছে। তো এটা এবার লাস্ট যে টপিকস নিয়ে আলোচনা করবো, কেকেআর নিয়ে একটা বড় আপডেট বেরিয়ে আসে যে কেকেআর মেবি কিন্তু এবার কিন্তু একটা বড় প্লেয়ারকে কিন্তু টার্গেট করতে পারে, সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসেরই প্লেয়ার, সেটা হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসের একটা ফাস্ট বলার, আফগানিস্তানি ফাস্ট বলার নাবিলুল হক। এই নাবিলুল হককে কিন্তু 100% কিন্তু কেকেআর কিন্তু টার্গেট করতে চলেছে। কেকেআর কিন্তু খুব বড় ফাস্ট বলারের উপরে টার্গেট করবে না, কারণ কেকেআরের যে মেন্টর ডিজে ব্রাভো, এই ডিজে ব্রাভো কিন্তু আফগানিস্তানের টিমের কিন্তু বোলিং করছিল। আর এই নাবিলুল হকের কিন্তু এই ডিজে ব্রাভো কিন্তু প্রচুর হেল্প করেছে। এখন নাবিলুল হক যে বল করছেন এই সিপিএলে মারাত্মক লেভেলের বল করেছেন, মারাত্মক লেভেল। নাবিলুল হককে কিন্তু কেকেআর কিন্তু টার্গেট করতে পারে। ডিজে ব্রাভোই কিন্তু কেকেআর যে সিওকে কিন্তু সেই কিন্তু বললো, যেটা রিপোর্ট আসে বলেছে যে নাবিলুল হককে কিন্তু কেকেআর টার্গেট করতে চলেছে। তো কেকেআর যে কালকে একটা বলেছিলাম যে গ্লেন ম্যাক্সওয়েলকে টার্গেট করতে পারে অলরাউন্ডার ক্যাটাগরিতে, অর্থাৎ মানে রাসেলের ব্যাকআপ হিসেবে। যদি রাসেল চোটগ্রস্ত হয় তাহলে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু খেলবে। আর কেকেআর কিন্তু একটা বড়ো ফাস্ট বলারের নাম উঠে আসবে, এটা হচ্ছে নাবিলুল হক। এই নাবিলুল হককে কিন্তু কেকেআর কিন্তু টার্গেট করতে চলেছে 100%। মোহাম্মদ শামিকেও টার্গেট করতে পারে, ঠিক আছে। এবার কিন্তু কেকেআরে প্রচুর বড় বড় ট্যালেন্টেড ওভারসিজ ইন্ডিয়ান কিন্তু বলার কিন্তু দেখতে পাবো আমরা, ঠিক আছে। এবার আলোচনা করব কেকেআরের কোচিং স্টাফকে নিয়ে কী আপডেট আছে। সবাই অনেক চিন্তে আছে যে কেকেআর মেন্টর অ্যানাউন্স করেছে, তাদের যে অ্যাসিস্ট্যান্ট কোচ বা ব্যাটিং কোচ কে হতে পারে, আমিও সেই টেনশানে আছি। তো রিপোর্ট অনুযায়ী কেকেআর কিন্তু দুটো নাম, বড় নাম, ইন্ডিয়ান নাম কথা বলছে,
অ্যাপ্রোচ করেছে, 80-90% কিন্তু মানে ডানও হয়ে গেছে ডিল। এখন কিন্তু তারা অ্যানাউন্স করে নিতে হবে। রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু 10 তারিখের ভিতরে, 6 তারিখ হোক, 7 তারিখ হোক, 8 তারিখ হোক, এরকম কোনো দিনের মধ্যে কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করে দেবে তাদের অ্যাসিস্ট্যান্ট কোচ বা ব্যাটিং কোচ, তাদের ফিল্ডিং কোচ কে হতে চলেছে। বড় আপডেট, কারণ কেকেআর ম্যানেজমেন্ট থেকে যে রিপোর্টটা আছে যে কেকেআর কিন্তু 10 তারিখ, 9 থেকে 10 তারিখ এই দুটো দিনের মধ্যে কিন্তু তারা কিন্তু অফিসিয়ালি যারা ম্যানেজমেন্টের যে লোকজন আছে, যারা কোচিং স্টাফে যারা আছে, সিও আছে, এদের মধ্যে একটা মিটিং করবে। সেই মিটিংয়ে আলোচনা হবে কোন প্লেয়ারকে তারা রিটেনশান করবে, কোন প্লেয়ারের উপরে তারা রাইট ম্যাচ কার্ড ইউজ করবে, কোন প্লেয়ারকে টার্গেট করতে পারবে, A to Z কিন্তু এই দিনে কিন্তু তারা আলোচনা করবে। তো তার আগেই কিন্তু তারা কিন্তু কোচিং স্টাফ কিন্তু অ্যানাউন্স করতে চলেছে। বড় আপডেট কেকেআর থেকে যেটা আসছিল সেটা তোমাদের সামনে কিন্তু শেয়ার করলাম। তো আজ এই পর্যন্ত। প্লিজ একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকে ভিডিওটা লাইক করবে। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের জন্য একটাই রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই যে অক্টোবরের মাস বা এই মাসে প্রত্যেকটা আইপিএল টিমকে নিয়ে আমি অ্যানালিস্ট করবো, প্রত্যেকটা টিমকে নিয়ে টার্গেট প্লেয়ার, কোন প্লেয়ার মেগা অকশনের টার্গেট, A to Z কিন্তু তোমাদের সামনে আমি আপডেট শেয়ার করব। তারপরে মেগা অকশনের পরেই কিন্তু নভেম্বরেই কিন্তু মেগা অকশন হতে চলে, তখন তো ভাই আইপিএল নিয়ে তো গরম রিপোর্ট আসবে, ঠিক আছে। ওই জন্য তোমাদের বারবার বলি যে ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে, একটা রিকোয়েস্ট। আজ এই পর্যন্ত, বাই।